Hello student, I am Anjan Dotto and you are watching Anjan Sir classes. Today's our topic is national income. National income. যাকে আমরা বাংলায় কি বলি জাতীয় আয়। যাকে আমরা বাংলায় কি বলছি জাতীয় আয়। ওকে, জাতীয় আয় তাহলে কাকে বলছে? হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম হচ্ছে একটা দেশে একটা অ্যাকাউন্টিং ইয়ারে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে তার মানিটারি ভ্যালুকে আমরা ন্যাশনাল ইনকাম বলি। একটা দেশে একটা অ্যাকাউন্টিং ইয়ারে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে তাকে আমরা কি বলি ন্যাশনাল, তার মানিটারি ভ্যালুকে আমরা কি বলি ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এবার এই জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম আমরা কিভাবে মেজার করতে পারি, হাউ টু মেজার দ্য ন্যাশনাল ইনকাম। সেই ন্যাশনাল ইনকাম মেজার করার ক্ষেত্রে তিনটে মেথডস আছে। কী কী মেথডস? মেথডসগুলোকে যদি আমরা এক এক করে লিখি, দেয়ার আর থ্রি মেথডস টু মেজার ন্যাশনাল ইনকাম। ওয়ান ইজ প্রোডাক্ট মেথড, প্রোডাক্ট মেথড। এর আরেকটা নাম হচ্ছে অর ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যালু অ্যাডেড মেথড। ওকে, ভ্যালু অ্যাডেড মেথড। সেকেন্ড মেথড হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড। অ্যান্ড থার্ড মেথড হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথড। প্রোডাক্ট মেথড আর ভ্যালু অ্যাডেড মেথডকে বাংলায় বলে উৎপাদন শুমারি পদ্ধতি বা মূল্য সংযোগ পদ্ধতি। এক্সপেন্ডিচার মেথড একে বেঙ্গলিতে বলে হচ্ছে ব্যয় পদ্ধতি। ইনকাম মেথড একে বাংলায় বলে আয় পদ্ধতি। ওকে, তাহলে আমরা ন্যাশনাল ইনকামকে তিনটে মেথডসে মেজার করতে পারি। ওয়ান ইজ প্রোডাক্ট মেথড, ওয়ান ইজ এক্সপেন্ডিচার মেথড, ওয়ান ইজ ইনকাম মেথড। নাও প্রোডাক্ট মেথডে কী বলছে? প্রোডাক্ট মেথড একটু আগে আমি যেটা বললাম যে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা দেশের মধ্যে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হচ্ছে তাকে আমরা বলি প্রোডাক্ট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথডে ন্যাশনাল ইনকাম। নেক্সট হচ্ছে এক্সপেন্ডিচার মেথডে কি, যে ধরো আমি রিক্সা করে কোনো একটা জায়গায় গেলাম, আমি রিক্সাওয়ালাকে সেই টাকাটা দিলাম যেটা ভাড়া রিক্সাওয়ালার। সেক্ষেত্রে আমি কি বললাম যে আমার ওই টাকাটা খরচা হলো, আর রিক্সাওয়ালা কি বলবে ওই টাকাটা আমার আয় হলো। তার মানে তুমি যেটা খরচা করছো সেটা কারোর না কারোর ইনকাম হচ্ছে। ওকে, তাহলে আমাদের দেশে যে পরিমাণ সারা একটা বছর একটা ফিনান্সিয়াল ইয়ারে আমাদের দেশে যে পরিমাণ খরচা হচ্ছে, যে পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, সেই এক্সপেন্ডিচারগুলোকেও যদি আমরা অ্যাড করতে পারি তাহলে সেখান থেকে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারি, হুইচ ইজ নোন অ্যাজ এক্সপেন্ডিচার মেথড। আবার তুমি যেটা এক্সপেন্ডিচার করছো অর্থাৎ তুমি যেটা খরচা করছো সেটা যেহেতু আরেকজনের ইনকাম হচ্ছে, তাই আমরা যদি ইনকাম আর্নিং মেথড, ইনকাম আর্নিং যে এজেন্টগুলো রয়েছে তাকে যদি আইডেন্টিফাই করতে পারি এবং দেখতে পারি একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা দেশে এই ইনকাম আর্নিং এজেন্টরা কী পরিমাণ ইনকাম আর্ন করছে সেটাকে যদি আমি টোটাল করতে পারি তাহলে আমি কী পেয়ে যাব ন্যাশনাল ইনকাম, এবং সেটা কী মেথডে পাবো? ইনকাম মেথড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ইনকাম মেজার করার তো তিনটে আলাদা আলাদা মেথড আছে, কিন্তু এই তিনটে মেথডের মাধ্যমে আমরা যে ন্যাশনাল ইনকাম বার করব সেই ন্যাশনাল ইনকাম কিন্তু তিনটের ক্ষেত্রেই সেম হবে। অর্থাৎ আমরা যদি টোটাল আউটপুট বার করি, ঠিক আছে, তার যা মানিটারি ভ্যালু বেরোবে সেটা দেখা যাবে একটা দেশে যে পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, ঠিক আছে, সেই একটা যে দেশের যা টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে সেই টোটাল এক্সপেন্ডিচারের সাথে টোটাল আউটপুট কী হয়ে যাচ্ছে?
সেম হয়ে যাচ্ছে। আবার একটা দেশে যে পরিমাণ টোটাল ইনকাম জেনারেট হচ্ছে, সেই টোটাল ইনকামটাও আবার টোটাল এক্সপেন্ডিচারের সাথে ইকুয়াল হচ্ছে, টোটাল এক্সপেন্ডিচার আবার টোটাল আউটপুটের যে মানিটারি ভ্যালু তার সাথে ইকুয়াল হচ্ছে। সুতরাং আমরা এই তিনটে মেথডের যে কোনো মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বার করি না কেন, আলটিমেটলি তাদের মাধ্যমে যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হবে দ্যাট উইল বি দ্য সেম। তাদের তিনজনের ক্ষেত্রেই আমরা একই পরিমাণ ন্যাশনাল ইনকাম পাবো। ক্লিয়ার? এবার আমরা ধরে নাও প্রথমে আসছি ভ্যালু অ্যাডেড মেথড। প্রথমে আমরা কোন মেথডে আসছি? ধরে নাও প্রথমে আমরা আসছি ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে। ভ্যালু অ্যাডেড মেথডে আমরা যেটা বার করব, ফার্স্ট আমরা যেটা বার করব সেটা কি বার করব? ভ্যালু অ্যাডেড মেথডে আমরা যেটা বার করব তাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি বলি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এগুলো নিয়ে সমস্ত আলোচনা হবে। তোমরা এখন এই মেথডগুলো সম্বন্ধে বোঝো। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে আমরা কি বলি? জিডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে আমরা কি বলি? জিডিপি। এবার এই জিডিপি কাকে বলছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি কাকে বলছে? এটাকে আমরা বলি কি? ইট ইজ দ্য ভ্যালু অফ all final goods and services produced within the domestic territory of the economy in a given accounting period। এটাকে আমরা কি বলি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার এই যে আমি ডেফিনেশনটা লিখলাম না, এর মধ্যে অনেকগুলো টার্ম এরকম আছে যে টার্মগুলোকে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে? এর মধ্যে অনেকগুলো এমন টার্ম আছে যে টার্মগুলোকে আমাদের জানতে হবে। এই জিনিসগুলো প্রত্যেকটা টার্মগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এইগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমরা এক এক করে যদি এই টার্মগুলো সম্বন্ধে আসি তাহলে কি কি দেখতে পাচ্ছি। ফার্স্ট দেখো কি বলেছে? ইট ইজ দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। সুতরাং আমরা এখানে সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের ভ্যালু নেব। এবার এখানে একটা কথা বলা আছে, ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে মার্কেট ভ্যালু। কিন্তু সবসময় ন্যাশনাল ইনকাম অলওয়েজ মার্কেট ভ্যালুর ওপর বেস করে তৈরি হয়। ইট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি, মানে যেটা আমাদের দেশের যে ডোমেস্টিক টেরিটরি তার মধ্যে প্রডিউসড হচ্ছে, বুঝা গেছে? অফ দ্য ইকোনমি ইন এ গিভেন অ্যাকাউন্টিং ইয়ার, এবং যেটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে তৈরি হচ্ছে বা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে একটা দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে একটা গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ডে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে তার যে মার্কেট ভ্যালু, সেই মার্কেট ভ্যালুকে আমরা কি বলছি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং সেখান থেকেই আমরা কি করতে পারি? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারি, যেটা ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাক্ট মেথডে ক্যালকুলেট করা হয়। এবার এখানে এই যে আমি ডেফিনেশনটা লিখেছি, এখানে কিছু টেকনিক্যাল টার্ম ইউজ হয়েছে। সেই টেকনিক্যাল টার্মগুলো কিন্তু আমাদের জানতে হবে, যার ওপর বেস করে আমাদের কোশ্চেন আসে। এবার কী কী টেকনিক্যাল টার্ম এখানে ইউজ হচ্ছে? ফার্স্টে ধরো, ফার্স্ট যেটা আমরা আসলাম এখানে মার্কেট ভ্যালু, তাই তো? তাহলে নাম্বার ওয়ান আমাকে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। ঠিক আছে? মার্কেট ভ্যালু। এবার এই মার্কেট ভ্যালু বলতে কী বোঝাচ্ছে? মার্কেট ভ্যালু বলতে কী বোঝাচ্ছে? মার্কেট ভ্যালু বলতে বোঝাচ্ছে যে ধরে নাও আমাদের ইকোনমিতে যে গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো প্রডিউসড হয় তাদের ডিফারেন্ট ইউনিটস। ধরে নাও যে পেট্রোল বিক্রি করছে বা যে পেট্রোল তৈরি হচ্ছে, বা ধরো যেখানে কেরোসিন তেল তৈরি হচ্ছে বা মিল্ক তৈরি হচ্ছে সেটা লিটারে।
অন্যান্য যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তৈরি হচ্ছে সেগুলো আয়দার টন অথবা কেজিতে বিক্রি হচ্ছে, ঠিক আছে। প্রচুর সার্ভিসেস হচ্ছে যেগুলোকে আমরা মেজার করতে পারি না, সার্ভিসেসকে কোনো ইউনিট দিয়ে মেজার করা যায় না। তাহলে আমাদের যদি অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস তার যদি মার্কেট ভ্যালু আমাকে মেজার করতে হয়, তাহলে এগুলোকে একটা কমন ইউনিট আমাকে নিয়ে আসতে হবে, এবং সেই কমন ইউনিটটা কি, তাদের প্রাইস দিয়ে তাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। তাই আমরা সবসময় যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস নেবো তার কী নেবো, মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু মানে তার মানিটারি ভ্যালুটা আমরা নেবো। এবার এই মানিটারি ভ্যালুটা যখন নেবো তার মধ্যে কিছু এক্সক্লুশনস চলে আসে, কিছু জিনিসকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। কী কী এক্সক্লুশনস চলে আসে? ফার্স্ট হচ্ছে, ধরো তোমার বাড়িতে তোমার মা সকালবেলা উঠে তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছে, যে ব্রেকফাস্ট খেয়ে তুমি কলেজ বা স্কুলে বেরিয়ে যাচ্ছ, ওকে। এবার এই ব্রেকফাস্টটা যখন সে তৈরি করে দিচ্ছে, সে ব্রেকফাস্টটা তৈরি করে দেওয়ার পর তার জন্য কিন্তু সে কোনো চার্জ করছে না। কিন্তু তুমি যদি কোনো মেসে থাকো, যদি কোনো হোস্টেলে থাকো, তাহলে দেখবে তোমাকে যে ব্রেকফাস্ট দেওয়া হবে, বা তুমি যদি কোনো হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করো, তারপর ব্রেকফাস্ট করার পর দেখবে তোমাকে একটা বিল ধরিয়ে দেওয়া হবে, যে বিলটা তোমাকে পে করতে হবে, তাই না? তার মানে এখানে আমরা বুঝতে পারছি কি, যে কিছু কিছু জিনিস তৈরি হয় যেগুলো কোনো মানিটারি ভ্যালু হয় না, যেগুলো তৈরি করা হয় উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশনে তার ফ্যামিলি মেম্বারদের জন্য। তাহলে এখানে যেহেতু লাভ অ্যান্ড অ্যাফেকশন থেকে এই কমোডিটিগুলো তৈরি হচ্ছে, তাই এর কোনো মার্কেট ভ্যালু হয় না। তাই এই জিনিসগুলো কিন্তু ন্যাশনাল ইনকাম থেকে বাদ চলে যাবে। তার মানে যে ব্রেকফাস্টটা তুমি হোটেলে করছো, যে ব্রেকফাস্টটা তুমি হোস্টেলে করছো, যে ব্রেকফাস্টটা তুমি মেসে করছো, তার কিন্তু মার্কেট ভ্যালু আছে। কিন্তু যে ব্রেকফাস্টটা তোমার মা তোমাকে তৈরি করে দিচ্ছে, তার যেহেতু কোনো মার্কেট ভ্যালু নেই, সেটা কিন্তু ন্যাশনাল ইনকাম থেকে এক্সক্লুড হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দোজ গুডস which are provided due to love and affection. যেগুলো লাভ অ্যান্ড অ্যাফেকশনস থেকে আমরা যে গুডসগুলো তৈরি করছি, তার ভ্যালুগুলো কিন্তু এখানে আসবে না, এটা এক্সক্লুড হয়ে যাবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে, আচ্ছা ধরো তোমার বাড়িতে কোনো কিছু জিনিস চুরি গেল, হ্যাঁ, বা কোনো এরকম কোনো ঘটনা ঘটলো, তখন আমরা পুলিশের কাছে যাই। পুলিশ এসে তার তদন্ত করে এবং সেটা আমাদের জিনিসটা উদ্ধার করে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে, তাই তো। এর জন্য পুলিশকে কি আমরা কোনো পয়সা দিই? অ্যাকচুয়ালি এথিক্যালি এটার জন্য পুলিশকে কোনো পয়সা দেওয়া উচিত নয়, বিকজ দে আর গভর্নমেন্ট এমপ্লয়ি এবং দে আর পেড বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সকালবেলা ধরো আমাদের এখানে কলকাতা কর্পোরেশনের স্টাফরা তারা ময়লা নিতে আসে, তারা যে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে বা আমরা যে ময়লাগুলো দিচ্ছি এবং সেগুলো তারা নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসছে, তার জন্য আমরা কি তাদেরকে কোনো পে করি? এখানেও তাদের পে করা উচিত না, কারণ দে আর গভর্নমেন্ট স্টাফ, কলকাতা কর্পোরেশন তাদেরকে পে করছে। তাহলে গভর্নমেন্ট আমাদের যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করছে, সেই সার্ভিসগুলোর কিন্তু কোনো মার্কেট ভ্যালু হয় না, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কীভাবে ন্যাশনাল ইনকামে ইনক্লুড করব? এইগুলো ইনক্লুড করব নট অ্যাট মার্কেট ভ্যালু বাট অ্যাট অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্টের বেসিসে এগুলোকে আমরা ন্যাশনাল ইনকামে কী করতে পারি? ইনক্লুড করতে পারি। অর্থাৎ যে পেমেন্টটা গভর্নমেন্ট থেকে তার এমপ্লয়িকে দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমরা সেটাকে ন্যাশনাল ইনকামে অ্যাড করতে পারি। তাহলে সেকেন্ড যে জিনিসটা আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসেস আর ইনক্লুডেড অ্যাট অ্যাকচুয়াল প্রাইস। সেকেন্ড হয়ে গেল। থার্ড যেটা আমরা আসতে পারি, থার্ড হচ্ছে দেখবে যে ধরো রিক্সাওয়ালা, তুমি খুব দেরি হয়ে গেছে কলেজ যেতে বা স্কুল যেতে, তুমি রিক্সা করে স্কুল বা কলেজে চলে গেলে বা অটো করে গেলে, এর জন্য তুমি রিক্সাওয়ালা বা অটোকে পে করলে, অটোকে ধরো 20 টাকা দিয়েছো, রিক্সাওয়ালাকে 30 টাকা দিয়েছো, ইত্যাদি ইত্যাদি, তুমি দিয়ে স্কুলে বা কলেজে চলে গেছো।
এবার রিক্সাওয়ালা যে এই টাকাটা ইনকাম করলো সেই টাকাটা কি সে গভর্নমেন্টের কাছে শো করে? অর্থাৎ তুমি রিক্সাওয়ালাকে বা অটোওয়ালাকে যদি জিজ্ঞাসা করো যে তুমি সেই ইনকাম ট্যাক্স দেয় কি না, সে বললো আমার কত ইনকাম আছে যে ইনকাম ট্যাক্স দেবো। অ্যাকচুয়ালি তাকে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স দিতেও হবে না, কিন্তু সে যে ইনকামটা করছে সেই ইনকামটা সে গভর্নমেন্টের কাছে কিন্তু শো করছে না। এই যে ইনকামটা আমি গভর্নমেন্টের কাছে শো করলাম না, তাহলে গভর্নমেন্ট কিন্তু জানতে পারলো না যে সে অ্যাকচুয়ালি ওই ব্যক্তিটি কত টাকা ইনকাম করছে বা কিভাবে ইনকাম করছে। এখানে কিন্তু কোনো কি বলে রিক্সাওয়ালা বা অটোওয়ালা সে কিন্তু কোনো ইলিগাল কাজ করছে না, তার ইনকামটা কিন্তু লিগাল, সে লিগাল কাজ করেই তার আয়টা করছে, কিন্তু সে সেটাকে গভর্নমেন্টের কাছে প্রডিউস করছে না, দ্যাট ইজ ইলিগাল। বুঝেছ? আবার ধরে নাও যে ধরো কেউ বেটিং করে, বেটিংয়ের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে, অনেকে স্মাগলিং করে, তার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে, তারা কি গভর্নমেন্টের কাছে তাদের ইনকাম শো করে? নিশ্চয়ই না, কারণ এই বেটিং করা বা স্মাগলিং করা এইগুলো গভর্নমেন্টের কাছেই একটা ইললিগাল ওয়ার্ক। সুতরাং সেই ইললিগাল ওয়ার্কের মাধ্যমে যে ন্যাশনাল ইনকাম জেনারেট হচ্ছে, সেই ন্যাশনাল ইনকাম কিন্তু কোনোভাবেই, বা যে ইনকাম জেনারেট হচ্ছে সেই ইনকামটা কিন্তু কোনোভাবেই ন্যাশনাল ইনকামে রিফ্লেক্টেড হবে না। তাহলে দু ধরনের ইনকাম ন্যাশনাল ইনকামের মধ্যে রিফ্লেক্টেড নাও হতে পারে। একটা লিগাল ওয়ার্ক, কিন্তু যে লিগাল ওয়ার্কটা করের মাধ্যমে যে ইনকামটা আর্ন হচ্ছে সেই ইনকামটা যদি তুমি গভর্নমেন্টকে শো না করো, সেটা ন্যাশনাল ইনকামে রিফ্লেক্টেড হবে না। নেক্সট হচ্ছে তুমি ইললিগাল কাজ করছো, এবং যেহেতু ইললিগাল কাজ করছো ইট ইজ অবভিয়াস দ্যাট যে তুমি সেই ইনকামটা গভর্নমেন্টকে শো করছো না, তাহলে সেই ইনকামটাও ন্যাশনাল ইনকামের থেকে বাদ চলে যাবে। ওকে, এটাকে আমরা বলি আন্ডারগ্রাউন্ড ইকোনমি। আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এই আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু দুটো জিনিস আসতে পারে। একটা লিগাল অ্যাক্টিভিটিসও হতে পারে, আমি এক্ষুনি যেটা বললাম, রিক্সাওয়ালা বা অটোওয়ালা বা যে কোনো দোকানদার বা ছোটোখাটো ব্যবসায়ী হলো, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটিস। ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে যেগুলো গভর্নমেন্ট থেকেই ব্যান করে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে কি? নেক্সট আসছে নাম্বার 4। নাম্বার 4 আসছে না, মানে মার্কেট ভ্যালুর মধ্যে এই পার্টগুলো আসবে না। নাম্বার 4 এর মধ্যে আসবে না, মার্কেট ভ্যালুর মধ্যে এই পার্টগুলো আসবে না। এইবার যদি আমরা আবার একটুখানি ভ্যালু অ্যাডেড মেথডের ইয়েতে চলে আসি, ডেফিনেশনে চলে আসি, তাহলে দেখো সেখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি। তার মানে এখানে আমরা সবসময় কি গুডস নিচ্ছি? অল ফাইনাল গুডস, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, এবং এই যে গুডসগুলো আমরা তৈরি করছি এই গুডসগুলো কিন্তু সবকটা নিউলি প্রডিউসড। দেখো আমরা এখানে আর একটা লিখে দিলাম, নিউলি প্রডিউসড। অল নিউলি প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে এরপরে আমাদের নেক্সট যে পার্টটা আমাদের জানতে হবে, নাম্বার 2, number 2, that is newly produced goods and services. এবার নিউলি প্রডিউসড গুডস অ্যান্ড সার্ভিসেস মানে হলো যে গুডস অ্যান্ড সার্ভিসেসটা এবছর তৈরি হয়েছে, গত বছর তৈরি হয়েছে বা তার আগে তৈরি হয়েছে, এরম ধরনের কোনো গুডস অ্যান্ড সার্ভিসেসের কিন্তু ভ্যালু এবছরের ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না, ঠিক আছে? ধরে নাও একটা প্রপার্টি 5 বছর আগে তুমি কিনেছিলে, 5 বছর বাদে তুমি সেল করে দিচ্ছ, তাহলে সেল করার মাধ্যমে তুমি যে ইনকামটা আর্ন করবে সেটা কিন্তু এবছরের ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না, কারণ প্রপার্টিটা কেনার জন্য তুমি যে খরচ করেছিলে সেই যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু 5 বছর আগে ন্যাশনাল ইনকামের মধ্যে ঢুকে গেছিলো। ওকে, এখন কি হচ্ছে? এখন জাস্ট মালিকানা বদল হচ্ছে। তুমি যখন সেল করছো, তুমি ধরো এতদিন 5 বছরে তোমার মালিকানা ছিল, এখন তার মালিক হয়ে যাচ্ছে বি, জাস্ট মালিকানা চেঞ্জ হচ্ছে, প্রপার্টির কিছু কোনো চেঞ্জ হচ্ছে না। সেজন্য তার থেকে তুমি যে ইনকামটা পাচ্ছ সেই ইনকামটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে শো করবে না।
কারণ অবভিয়াস 5 বছর আগে যে প্রপার্টিটা তুমি যেমন কিনেছিলে 5 বছর বাদে নিশ্চয়ই তার থেকে বেশি দামই বেচছো। তার মানে যে ক্যাপিটাল গেনটা তোমার হচ্ছে সেই ক্যাপিটাল গেনটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে শো করবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো গত বছর কোনো গাড়ি তৈরি হয়েছে, এবছর সেটা বিক্রি হলো, গত বছর বিক্রি হয়নি, তার ইনকামটাও কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে শো করবে না। কারণ গত বছর যেহেতু গাড়িটা তৈরি হয়েছে, গত বছরে তার ভ্যালু কিন্তু গত বছরের ন্যাশনাল ইনকামের মধ্যে সেটা রিফ্লেক্টেড হয়ে গেছে। সুতরাং সেটাকে আবার এবছরের ন্যাশনাল ইনকামের মধ্যে রাখা হবে না। তাই যত নিউলি প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস আছে সেটা কিন্তু আমাদের দেশে আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে। যেগুলো ওল্ড যে সমস্ত আছে, যেটা এবছর তৈরি হয়নি, গত বছর তৈরি হয়েছে, তার ইনকামগুলো কিন্তু এবছরের ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না। কিন্তু এখানে একটা জিনিস জেনে রাখবে যে এই যে গুডস অ্যান্ড সার্ভিসগুলো বিক্রি করার মাধ্যমে সেখান থেকে যদি কোনো কমিশন আর্ন হয়, কোনো ব্রোকারেজ আর্ন হয়, সেটা কিন্তু আসবে। ধরে নাও এ আর বি, তুমি এ আর একজন যে প্রপার্টিটা তোমার কাছ থেকে কিনলো সে বি, তুমি বিকে চেনো না, বি তোমাকে চেনে না, একজন ব্রোকার তোমাদেরকে নিয়ে আসলো এবং তার মাধ্যমে পুরো ডিলটা ফাইনালাইজ হলো এবং সেইখানে ব্রোকার কিছু তার ব্রোকারেজ কেটে পেলো। তাহলে সেহেতু সেই যে ঘটনাটা, সেই যে ইনকামটা আর্ন করলো ব্রোকার, সেটা যেহেতু এবছর হয়েছে, সুতরাং সেই ব্রোকারেজটা কিন্তু এবছরে ন্যাশনাল ইনকামে আসবে। বুঝতে পারলে? সেই ব্রোকারেজটা বা সেই কমিশনটা কিন্তু এবছরের ন্যাশনাল ইনকামে আসবে, কিন্তু প্রপার্টির ভ্যালুটা এবছরের ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না, যেহেতু সেটা আগে কেনা হয়ে গেছে। ওকে, সুতরাং যত নিউলি প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস আছে তার ভ্যালুগুলো এখানে আসবে। আচ্ছা, এছাড়াও আরও কিছু এক্সক্লুশনস এখানে আছে, এই ন্যাশনাল ইনকামের মধ্যে আছে। সেই এক্সক্লুশনস সম্বন্ধে যা করার, সেগুলো সম্বন্ধে আরও জানার, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, তা আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো করে পড়ো, এগিয়ে যাও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এই স্ক্রিনের মধ্যে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তার অ্যান্সার দেবার। গুড ডে।